বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের স্বাগতম। এই অনলাইন ক্লাসটি তোমরা যে পোর্টালে দেখতে পাবা onlinetivet.com অথবা facebook.com/onlinetivet। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতির এই ক্রান্তি লগ্নে নিশ্চয় তোমরা স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো। কোভিড-19 করোনা ভাইরাস সংক্রমণে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ সারা বিশ্ব আজ সংকটময় অবস্থায় অবস্থান করছে। এই দুঃসময়ে প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমাদের পড়াশোনার অনেক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তর ইতিমধ্যে সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ও কম্পিউটার টেকনোলজির অনলাইন ক্লাস চলমান আছে। তারই ধারাবাহিকতায় গতকাল 20শে জুলাই 2020 খ্রিস্টাব্দে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজির অনলাইন ক্লাস শুরু হয়েছে। এই সুযোগ প্রদানের জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে। এখন থেকে আরএসসি টেকনোলজির সারা বাংলাদেশের শিক্ষার্থীরা করোনার এই সংকটময় পরিস্থিতিতে ঘরে বসেই অনলাইন ক্লাসের মাধ্যমে জ্ঞান লাভ করতে পারবে। ক্লাস পরিচালনায় আমি আছি প্রকৌশলী বশির আহমেদ, ইনস্ট্রাক্টর টেক আরএসসি, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, চাঁপাইনবাবগঞ্জ। আমি তোমাদের আজকে যে বিষয়টা পাঠদান করব সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, যার বিষয় কোড হলো 6701, চতুর্থ পর্ব, আরএসসি টেকনোলজি। আমি প্রথমেই একটু বিষয় কোডটা নিয়ে তোমাদের সামান্য একটু ব্রিফ দিতে চাই। প্রত্যেকের আমাদের জানা উচিত আসলে এই বিষয় কোডটা দিয়ে কি মিনিং করে। এখানে দেখো তোমরা প্রথমেই 6 দিয়ে বোঝানো হচ্ছে 2016 প্রবিধান। আমাদের বিভিন্ন ধরনের প্রবিধানের মাধ্যমে আমরা তোমাদের এই কোর্সগুলো নিয়ে থাকি। যেমন আমাদের 2005, 2010, 2016 এইভাবে আমাদের প্রবিধান দেওয়া থাকে। তো তোমরা যারা এখন আছো চতুর্থ পর্বে, তারা 2016 প্রবিধানের অন্তর্ভুক্ত, অর্থাৎ এই 6 দিয়ে বোঝানো হচ্ছে 2016 প্রবিধান। পরের দুটা ডিজিট দিয়ে বোঝানো হয় টেকনোলজি কোড, অর্থাৎ এখানে 70 দিয়ে বোঝানো হচ্ছে মেকানিক্যালের টেকনোলজি কোড হলো 70। কিন্তু তোমরা যারা আরএসসিতে অধ্যয়ন করছো, তোমরা ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো খেয়াল করে দেখবা যে 6-এর পরে অবশ্যই 72 লেখা থাকে, অর্থাৎ আরএসসি টেকনোলজি কোড 72। আর এখানে যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টটা নিচ্ছি, সো এখানে 6-এর পরে 70 দিয়ে বোঝানো হচ্ছে এটা মেকানিক্যালের সাবজেক্ট। তারপরে 4 নম্বর ডিজিটে এটা বোঝানো হয় সেমিস্টার। এখানে 4 দিয়ে বোঝানো হচ্ছে কোন সেমিস্টারে তোমরা এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা পড়তো, অর্থাৎ 4 দিয়ে বোঝানো হচ্ছে এটা মেকানিক্যালের চতুর্থ পর্বের সাবজেক্ট। আর তারপরের লাস্ট ডিজিটটা বোঝানো হয় একটা পর্বে আমি কতটা ডিপার্টমেন্ট সাবজেক্ট থাকে তার সিরিয়ালের ধারাবাহিকতা, অর্থাৎ এটা মেকানিক্যালের 1 নম্বর সাবজেক্ট হিসাবে এখানে বলা হচ্ছে। আশা করি বিষয় কোড সম্বন্ধে এখন প্রত্যেকটা সাবজেক্টেরই তোমরা নিজেরাই ব্রিফ দিতে পারবে। আজকে আমি তোমাদের দুটা বিষয়ের উপরে ক্লাস নিব। যেহেতু প্রথম অধ্যায়ে আমার একটু বেসিক কনসেপ্ট আছে কিছু, যার জন্য অল্প একটু কথা বললে শেষ হয়ে যাবে। তারপরে দ্বিতীয় অধ্যায়ে আমি ডিটেলস আলোচনা করব। প্রথম অধ্যায়ে আছে মেকানিক্স, যার অর্থ বলবিদ্যা, এবং 2 নম্বর অধ্যায়ে আছে কম্পোজিশন অ্যান্ড রিসলিউশন অফ ফোর্স, অর্থাৎ বলের সংযোজন এবং বিভাজন। আমরা স্টেপ বাই স্টেপ বিভিন্ন অধ্যায়গুলো আলোচনা করব। আজকে আমার আলোচনার ভিতরে যে বিষয়গুলো থাকবে, মেকানিক্স কাকে বলে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কাকে বলে ও এর শ্রেণীবিভাগ, বিভিন্ন একক সম্বন্ধে ধারণা লাভ, প্রয়োজনীয় ত্রিকোণমিতিক ফর্মুলা সম্বন্ধে ধারণা লাভ, বল কি, বলের প্রভাব ও বৈশিষ্ট্য কি, বলের পদ্ধতি, লব্ধি বল ও দিক নির্ণয়, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব।
তাহলে প্রথম অধ্যায় আছে মেকানিক্স বা বলবিদ্যা। তাহলে একটা অধ্যায় থেকে আমার বুঝে নিতে হবে আসলে যে এই অধ্যায়ে কি আছে। যেহেতু বলছে মেকানিক্স, তাহলে প্রথমে আমাদের জানা উচিত যে মেকানিক্সটা কি। মেকানিক্স হচ্ছে বাংলা শব্দ বলবিদ্যা, অর্থাৎ বলবিদ্যা। বল নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটাই হলো বলবিদ্যা। আমি যদি নর্মালি নিজের ভাষায় বলি, আর যদি আমি বইয়ের ভাষায় বলতে চাই তাহলে পদার্থবিজ্ঞানের যে শাখায় বস্তুর উপর প্রয়োগকৃত বল এবং এর প্রভাব সম্পর্কে আলোচনা করা হয় তাকেই মেকানিক্স বা বলবিদ্যা বলে। এখন আসি আমার সাবজেক্টের নাম যেহেতু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা কি? ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বিজ্ঞানের একটি শাখা, যেখানে এটি মেকানিক্সের আইন ও নীতিগুলো এবং ইঞ্জিনিয়ারিং সমস্যার সাথে তাদের প্রয়োগ সম্পর্কে আলোচনা করে। আমরা একটা সাবজেক্ট যখন পড়ব, অবশ্যই তার একটা অ্যাপ্লিকেশন বা প্রয়োগগুলো আমাদের জানা উচিত যে আসলে এই সাবজেক্টটা পড়ে আমাদের কি কাজে লাগবে, কোথায় কাজে লাগবে। আমি এখানে নিজের মতো ৩টা টাইপ করেছি। তার ভিতরে দেখো, আমি বলছি যানবাহনের গতি, যেমন বাস, ট্রাক ইত্যাদি এখানে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের আওতাভুক্ত আছে। আবার যখন আমরা একটা বিল্ডিং তৈরি করি, এর বিভিন্ন ধরনের ডিজাইন, স্ট্রাকচার, দেয়াল ও কলামের উপর বল প্রয়োগ থাকে, এটাও একটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের আওতাভুক্ত। আমরা এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যারা স্টুডেন্ট বা আমরা পড়াশোনা করে বের হয়েছি, তাদের কি কাজে লাগবে? একজন ইঞ্জিনিয়ারকে মেশিনের পরিকল্পনা, নকশা এবং নির্মাণে সহায়তা করবে এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়াশোনার ফলে। এখন আসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের প্রকারভেদ। আমরা নর্মালি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সকে দুই ভাগে ভাগ করে থাকি, একটা হলো স্ট্যাটিক্স, একটা হলো ডাইনামিক্স। স্ট্যাটিক্সটা হলো, স্ট্যাটিক্স শব্দের বাংলা শব্দ হলো স্থিতিবিদ্যা। স্থিতি অর্থ কি? স্থির, অর্থাৎ কোনো স্থির বস্তুর উপর প্রযুক্ত বল ও এর প্রভাব সম্পর্কে যখন আলোচনা করা হবে তখন তাকে আমরা বলবো স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্স। আর অপরটি হলো ডায়নামিক্স। ডায়নামিক্স শব্দের অর্থ কি? গতিবিদ্যা। কোনো গতিশীল বস্তুর উপর প্রযুক্ত বল ও এর প্রভাব সম্পর্কে যখন আলোচনা করবে তখন সেটাকে বলবো ডায়নামিক্স। অর্থাৎ খুব সহজে যদি আমরা আবার রিপিট করি তাহলে স্ট্যাটিক্স হলো স্থির বস্তুর উপর প্রযুক্ত বল ও প্রভাব নিয়ে আলোচনা করবে, আর ডায়নামিক্স হলো গতিশীল বস্তুর উপর প্রযুক্ত বল ও এর প্রভাব নিয়ে আলোচনা করবে। এখন আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদের কথা বলতে চাই, সিস্টেম অফ ইউনিটস অর্থাৎ এককের পদ্ধতি। এটা আমাদের ইঞ্জিনিয়ারিং সিস্টেমে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা অনেক সময় আমরা খাতা দেখার সময় দেখে থাকি যে অঙ্ক ঠিক করেছে, সব কিছু ঠিক আছে, এভরিথিং, বাট তোমাদের ইউনিট ঠিক নাই, একক ঠিক নাই। তোমরা মিক্সড ইউনিট ক্যালকুলেশন করে কাজটা করে রেখেছো, এর ফলে তোমাদের ফুল মার্কসটা পেতে বিঘ্ন সৃষ্টি হয়। এই জন্য আমি একটু শর্টলি তোমাদের এখানে একক সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করছি। নর্মালি একক ৪ ধরনের: এমকেএস একক, সিজিএচ একক, এফপিএচ একক এবং এইচআই একক। এমকেএস এমকেএস এখানে দেখো তোমরা ৩টা বিষয় আছে। প্রথমটা হলো দৈর্ঘ্যের একক, পরেরটা হলো ভরের একক, তৃতীয়টা হলো সময়ের একক। তো এখানে এমকেএস এই পদ্ধতিতে দৈর্ঘ্য হলো মিটার, ভর হলো কিলোগ্রাম, আর সময় হলো সেকেন্ড। তো সিজিএস পদ্ধতিতে কি? দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, আর সময়ের একক সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড এবং সময়ের একক সেকেন্ড। এইচআই ইউনিটটাকে বলা হয় ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, অর্থাৎ এটা হলো আন্তর্জাতিক একক। অনেকটা এমকেএস এবং এইচআই ইউনিটটা একই ধরনের। তো এভাবে সিকোয়েন্সলি যদি আমি এসআই ইউনিটের কথা বলি তাহলে এখানে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক সেকেন্ড। এখন আমি তোমাদের চ্যাপ্টার ২ নিয়ে আলোচনা করব,
কম্পোজিশন এবং রিসলিউশন অফ ফোর্স, অর্থাৎ বলের সংযোজন ও বিভাজন। তাহলে এখানে আমরা চ্যাপ্টার 2-এ আমি টপিকস দেখেই বুঝতে পারছি যে বলের সংযোজন ও বিভাজন। তাহলে এখান থেকে আমাদের বলা উচিত যে বলের সংযোজন এবং বিভাজনটা কি। যেহেতু বল আমরা জানি যে কি, আর সংযোজন, সংযোজন মানে কি, যোগ হওয়া। অর্থাৎ অনেকগুলো বল যখন একটা বলে মিলিত হয় তখন সেটাকে বলবো বলের সংযোজন। আবার একটা বলকে যখন দুই বা ততোধিক বিভিন্ন ভাগে বিভাজন করা হয় তখন সেটাকে বলবো বলের বিভাজন। এখন আমরা আসি বল কি। আমরা থিওরিক্যালি জানি বল একটি বাহ্যিক কারণ যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায় এবং গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনে বা আনতে চায়। এখানে দেখো আমি কয়েকটা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে একটা বস্তুকে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। এক্সটার্নাল যখন একটা ক্রিয়া করা হচ্ছে তাহলে এই বস্তুটা কি হয় স্থির থাকবে অথবা গতিশীল হবে। দ্বিতীয় ফিগারে দেখা যাচ্ছে একটা গোলকিপার একটা রানিং একটা বলকে সে থামানোর চেষ্টা করছে, অর্থাৎ এখানে কি যে গতিশীল একটা বস্তুকে স্থির করার চেষ্টা করছে। আবার এখানে আমি একটা ঘনক দেখাইছি যেটা ফোর্স অ্যাপ্লাইয়ের মাধ্যমে এখানে ক্রিয়ার মাধ্যমে এটা গতিশীল বা স্থির হবে। আশা করি বল সম্বন্ধে বুঝতে পেরেছ। বলের একক। বলের একক তিনটি: ডাইন সিজিএস পদ্ধতিতে, এপিএস পদ্ধতিতে পাউন্ডাল, আর এসআই বা এমকেএস ইউনিটে বলের একক নিউটন। আমরা জানি বল সমান এফ ইন্টু এম এ। তাহলে বলের একক বলছি নিউটন। এক নিউটন সমান কি? এক নিউটন সমান হলো কোনো বস্তুর উপর 1 কেজি ভরের কোনো বস্তুর উপর বল ক্রিয়া করলে যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় সেটাকেই বলবো আমরা 1 নিউটন বল। তাহলে এখানে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? নিউটন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলের প্রভাব বা বল প্রয়োগে বস্তুর কি কি ঘটতে পারে এখন আমরা এটা জানব। বলের প্রভাব। বলের ফলে আমাদের গতির পরিবর্তন ঘটতে পারে, স্থির বস্তুকে গতিশীল করতে পারে, আবার বস্তুকে সাম্যাবস্থায় আনতে পারে, বস্তুর মধ্যে পীড়ন সৃষ্টি করতে পারে। এগুলো এই চারটা যে প্রভাব, এটা বল প্রয়োগের ফলেই এটা পসিবল। এখানে দেখো আমি চারটা যে টার্ম লিখেছি আমি চারটা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। প্রথমটা হলো গতির পরিবর্তন, অর্থাৎ এই যে একটা গোলকিপার একটা চলমান একটা বলকে, গতিশীল বলকে সে হাত দিয়ে সে থামায়ে গতির পরিবর্তন করেছে। এখানে দুটা পার্সন একটা টেবিল বা একটা বস্তুকে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে গতিশীল করছে, অর্থাৎ স্থির বস্তুকে গতিশীল করার চেষ্টা করছে। 3 নম্বর চিত্রে আমি দেখছি যে দুটা হাতি একটা বস্তুকে টানছে দুদিকে। আমরা এখানে খেয়াল করে দেখি এটা যদি আমার রেফারেন্স পয়েন্ট হয় তাহলে ডান দিকের যে হাতিটা সে 200 নিউটন বল ক্রিয়া করছে, আবার বাম দিকে 200 নিউটন বল এই হাতিটা ক্রিয়া করছে। অর্থাৎ ডানে যদি +200 হয় এবং বামে যদি -200 হয় তাহলে কি 200 - 200 অর্থাৎ 0, অর্থাৎ বস্তুটা এখন ইকুইলিব্রিয়াম অবস্থা আছে। ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। সাম্যাবস্থা জিনিসটা আসলে কি? যখন কোনো একটা বস্তু বল প্রয়োগ করার ফলেও স্থির থাকে সেটা হলো বস্তুর সাম্যাবস্থা। এছাড়াও এখানে একটা চিত্র দেখছি যে বল প্রয়োগের ফলে এখানে এই বস্তুটার উপর পীড়ন সৃষ্টি হচ্ছে। এখন আসি আমরা বলের বৈশিষ্ট্য। বলের
কয়েকটা বৈশিষ্ট্য আছে, যার ভিতরে বল তাকেই বলবো যার একটা নির্দিষ্ট মান বা ম্যাগনিটিউড আছে। এখানে এই যে একটা চিত্র দেখাইছি, চিত্রতে আমি একটা বল প্রয়োগ করছি যার বল হলো 10 নিউটন। এছাড়াও আমি একটা এক্সাম্পল দিয়েছি যে 600 নিউটন, 50 কেজি, 200 পাউন্ড, এভাবে আমাদের বিভিন্ন এককে আমাদের বলের মান থাকবে। এরপরে আসি প্রয়োগ বিন্দু বা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। বল একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করবে ABCD বিভিন্ন ওয়েতে। এই যেখানে যেমন একটা বল ক্রিয়া করা হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্টে, এই বলটা ক্রিয়া করা হচ্ছে। তারপর আসি লাইন অফ অ্যাকশন বা ক্রিয়ারেখা। বল একটি নির্দিষ্ট ক্রিয়ারেখা বরাবর ক্রিয়া করে, যেমন আনুভূমিক, ভার্টিক্যাল, ইনক্লাইন বা হেলানো, বিভিন্ন তলে এটা অবস্থান করবে। অনলাইন আছে ভাই। এরপরে আসি আমি দিক বা ডিরেকশন। অবশ্যই এখানে বল বা ডিরেকশন একটা নির্দিষ্ট দিকে ক্রিয়া করবে, যেমন ডানে বামে, উপরে নিচে অথবা নির্দিষ্ট কোণে। এখন আমি আলোচনা করব বলের পদ্ধতি নিয়ে। বলের পদ্ধতি বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন সমকেন্দ্রিক বল, অসমকেন্দ্রিক বল, সমতলীয় বল, অসমতলীয় বল, সমতলীয় সমকেন্দ্রিক, সমতলীয় অসমকেন্দ্রিক, সমান্তরাল বল, অসমান্তরাল বল ইত্যাদি। এখানে আমি কয়েকটা বল নিয়ে তোমাদের আলোচনা করব, বাকিগুলো তোমরা দেখে নেবা নিজেরা। সমতলীয় বল। সমতলীয় বল বা কোপ্লেনার ফোর্স। সমতলীয় বল বা কোপ্লেনার ফোর্স কাকে বলবো? বস্তুর উপর ক্রিয়াশীল বল সমূহ একই সমতলে অবস্থান করলে ওই বল সমূহকে সমতলীয় বল বলবে। এখানে আমি চিত্রের মাধ্যমে একটা বোঝানোর চেষ্টা করেছি। এখানে দেখো তিনটা তল আছে, তিনটা তলে কিন্তু বল কাজ করছে না, কাজ করছে কি একই তলে। এই তিনটা বল আমার কাজ করছে একই সমতলে, যার জন্য এটা হলো সমতলীয় বল। সিমিলারলি যদি আমরা অসমতলীয় বল বা নন কোপ্লেনার ফোর্স নিয়ে বলতে চাই, তাহলে কি যে বস্তুর উপর ক্রিয়াশীল বলসমূহ যদি একই তলে অবস্থান না করে, ভিন্ন ভিন্ন তলে অবস্থান করে, তাহলে ওই বলসমূহকে অসমতলীয় বল বলবো। যেমন আগের বলটা কি ছিল, যে একটাই তলে আমার বলগুলো অবস্থান করছিল, কিন্তু এখন দেখছি কি আমার বলগুলো তিনটা তলে আলাদা আলাদাভাবে অবস্থান করছে, এটাই হলো অসমতলীয় বল। এছাড়াও সমকেন্দ্রিক বা কনকারেন্ট ফোর্স কাকে বলবো? অনেকগুলো বল যখন যার কেন্দ্র একটা থাকে, একই বিন্দুতে ক্রিয়া করে, সেটাকে বলে সমকেন্দ্রিক। আবার যদি একই বিন্দুতে ক্রিয়া না করে, সেটাকে বলবো অসমকেন্দ্রিক। তোমরা বাকিগুলো দেখে নিবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলের সামান্তরিক সূত্রের প্রমাণ এখন আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। বলের সামান্তরিক সূত্র, তাহলে বল কি আমরা ইতিমধ্যে জেনে গেছি, তাহলে সামান্তরিক জিনিসটা কি আমাদের এখন জানা উচিত। সামান্তরিক তাকেই বলবো যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু কোনো কোণই সমকোণ নয়, তাকে সামান্তরিক বলবো। যদি আমি এই চিত্রে দেখি ও বি সি এ একটা সামান্তরিক, এখানে ও এ এবং বিসি সমান ও সমান্তরাল, আবার ওবি এবং এসি সমান্তরাল, কিন্তু এখানে কোনো কোণই সমকোণ নয়, অর্থাৎ এটাকে বলবো কি আমরা সামান্তরিক। এখন আসি আমরা বলের সামান্তরিক সূত্রটা কি। সামান্তরিকের কোনো বিন্দু হতে অঙ্কিত দুটি বলের মান ও দিক দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ
বল দুটির মান ও দিক নির্দেশ করবে। তাহলে এখন আমরা চিত্রের মাধ্যমে যদি আমরা বলের সামান্তরিক সূত্রটা দেখতে চাই, একটু খেয়াল করো তোমরা। তাহলে আমরা অলরেডি একটা সামান্তরিক ড্র করেছি, ও বি সি এ একটা সামান্তরিক। এখন ও বিন্দু হতে যদি ও এ কে একটা পি বল এবং ও বি কে একটা কিউ বল আমরা চিন্তা করি, তাহলে ও বিন্দু থেকে ও সি বরাবর যে রেখাটা আমার অঙ্কিত হয়েছে এটাই হবে ওই সামান্তরিকের কর্ণ, এবং এটাকেই বলের লব্ধি দ্বারা প্রকাশ করবে। এবং এই লব্ধি বলের যে বলটা আছে, এই বলের সাথে যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা হবে লব্ধির দিক। আমি একটু বলে রাখি তোমাদের, অনেক সময় আমরা গোলায় ফেলি যে কোনটা থিটা আর কোনটা আলফা। একটু ভালোভাবে খেয়াল রাখলেই আমরা আসলে বুঝতে পারবো যে দুটা বল, এখানে পি আর কিউ বল, এই দুটা বলের মধ্যবর্তী কোণটা হলো বল দ্বয়ের মধ্যবর্তী কোণ, যেহেতু পি বল আর কিউ বল। আর এখানে আর দিয়ে লব্ধি দিক নির্ণয় করা, লব্ধির বল নির্ণয় করা হচ্ছে। লব্ধির সাথে ভূমির সাথে যে কোণটা উৎপন্ন হবে সেটাই হলো লব্ধির দিক। আশা করি তোমাদের এখন মনে থাকবে। এখন আসি আমরা বলের সামান্তরিক সূত্রের প্রমাণ। তো আমরা এই চিত্রের মাধ্যমে যেটা আমরা ডেসক্রিপশন এখানে দেখাইছি, মনে করি ও বিন্দু হতে ক্রিয়ারত দুটি বল পি এবং কিউ পরস্পর আলফা কোণে ক্রিয়া করছে। এখানে ও এ এবং বিসি সমান পি বল এবং ও বি এবং এসি সমান কিউ বল। ও বি সি এ সামান্তরিক অঙ্কন করি এবং ও সি যোগ করি, তাহলে ওসি কর্ণই বল দুটির লব্ধির দিক নির্দেশ করবে, অর্থাৎ ওসি সমান আর। এখানে ও এ বাহুকে বর্ধিত করি এবং সি বিন্দু হতে সিডি লম্ব টানি, যা ও এ বর্ধিত বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে দেখো ও সি ডি সমকোণী ত্রিভুজ, ও সি ডি একটা আমরা সমকোণী ত্রিভুজ এখানে পেয়েছি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটি আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে ও সি ডি এই ত্রিভুজে অতিভুজ হলো ও সি, আর লম্ব হলো সিডি, আর ভূমি হলো ওডি। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। পরের লাইনে সিডি স্কয়ার যেভাবে আছে ওভাবে দিয়েছি, আর ওডি সমান আমরা এখানে দেখতে পাচ্ছি ওডি এই রেখাতে ওডি সমান ও এ প্লাস এডি, যেটা আমরা এখানে বসাইছি। এখন এখানে দেখো এটাকে যদি a প্লাস বি হোল স্কোয়ার আমরা চিন্তা করি, তাহলে কি a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি এই লাইনে জাস্ট সাজাই নিয়েছি সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস ও স্কোয়ার প্লাস 2a ডট এডি, জাস্ট সাজাই নিয়েছি। এখন আমরা এসিডি এসিডি ত্রিভুজ হতে পাই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এখানে সিডি স্কয়ার প্লাস এ স্কয়ার, সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার সমান কি পাচ্ছি আমরা এসি স্কয়ার পাচ্ছি, যেটা আমরা এটা সমান বসাই দিলাম এখানে। ওকে, তাহলে এখন দেখো ওসি স্কয়ার সমান কি জানি, আমরা আগেই জানি যে ওসি স্কয়ার সমান লব্ধি, আর এসি স্কয়ার সমান হলো কিউ বল, ও এ সমান পি বল। এভাবে মানগুলো আমরা এখানে বসাইছি। বসালে আর কে রুট ওভার করলে যেটা আমার রেজাল্টেন্ট আসে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। অর্থাৎ আমার লব্ধি বলের মান বের করতে হলে এই ফর্মুলার সাহায্যে আমরা এখন বের করব। এখন আসো লব্ধির দিক নির্ণয়। ও সিডি ত্রিভুজ হতে পাই, ও সিডি ত্রিভুজ হতে পাই ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। ও সিডি ত্রিভুজ লম্ব ভাগ ভূমি, অর্থাৎ লম্ব কত সিডি,
আর ভূমি কত ওডি। ইতিমধ্যে আমরা জেনেছি যে ওডি সমান কি ওএ প্লাস এডি, যেটা এখানে আমরা বসাইছি। আর প্রিভিয়াস লাইনে এখানে এই এ সি ডি ত্রিভুজে cos থিটা দিয়ে এডি এর মানটা বের করেছি আমরা। cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এডি সমান এসি cos আলফা। এটা এখানে আমরা বসাই দিচ্ছি, এডি সমান এসি cos আলফা। এখন যদি আমরা এসি সমান কিউ বল ও এ সমান পি বল যদি বসাই দিই, তাহলে আমরা সমান্তরিকের লব্ধির দিক নির্ণয় আমরা পেয়ে গেছি। তাহলে লব্ধি বল এবং লব্ধির দিক দুটোই এখন আমরা পেয়ে গেছি। এখন আমরা শর্ট একটা অঙ্ক দেখব। এখানে বলা হচ্ছে যে 120 কেজি ও 90 কেজি মানে দুটি বল পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান ও দিক নির্ণয় করো। তাহলে শিক্ষার্থীরা দেখো, দুটা বল দেওয়া আছে, দুটা বলকে যে কোনো একটাকে আমরা পি ধরে নিলাম। পি ধরে নিলাম 120 কেজি, কিউ ধরে নিলাম 90 কেজি, এবং এদের মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি আলফা। তাহলে লব্ধির মান এবং দিক নির্ণয় করতে বলছি। তাহলে আমাদের সব ডাটা জানা। এখানে লব্ধির মান নির্ণয়ের আমরা ফর্মুলা জানি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কস আলফা। এখানে মানগুলো পুট করে দিলেই আমরা এখন এর রেজাল্ট পেয়ে গেছি। এখানে তোমরা এককের বিষয়টা সবসময় খেয়াল করবা। এখানে দেখো বল হিসেবে আমরা কি দিয়েছি, কেজি। পি এবং কিউ দুটাই কেজি। তাহলে লব্ধি বলটাও কি একটা বল। সো এখানে যে বলের একক আছে, আমরা এখানে লব্ধি বলের সেম এককই দেব। অর্থাৎ এখানে যেহেতু 120 এবং 90 কেজি ইউনিট আছে, লব্ধি বলের ইউনিট হবে কেজি। আবার লব্ধির দিক নির্ণয় করার জন্য আমরা জানি এই ফর্মুলা, tan ইনভার্স কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কস আলফা। এটা যদি আমরা এখানে মানগুলো অ্যাপ্লাই করি, তাহলে মান পেলাম 25.28। অর্থাৎ এভাবেই আমরা লব্ধির রেজাল্টেন্ট এবং ডিরেকশন বের করতে সক্ষম হয়েছি। বল বিভাজন বা বিশ্লেষণ পদ্ধতি। কোনো বলকে একাধিক উপাংশে বিভাজন করার পদ্ধতিকেই বল বিভাজন বলে। অর্থাৎ এখানে একটা চিত্রে দেখানো হচ্ছে যে একটা বল 100 কেজি বল একটা থিটা কোণে অবস্থান করছে। এটাকে তাহলে আমরা এক্স বরাবর এবং ওয়াই বরাবর উপাংশে বিভক্ত করতে সক্ষম হয়েছি। অর্থাৎ একটা বলকে একাধিক বলে যখন বিভাজন করা সম্ভব হয়েছে, এটাই হলো বল বিভাজন বা বিশ্লেষণ। আবার যদি বল সংযোজন বলি, দুই বা ততোধিক বলকে এক বলে পরিণত করাকেই বলের সংযোজন বলে। অর্থাৎ বলগুলি লব্ধি নির্ণয় করার পদ্ধতিটাই হলো বলের সংযোজন। এই চিত্রে যদি আমরা দেখি যে একটা এক্স বরাবর এবং ওয়াই বরাবর বলকে যখন একটা বলে লব্ধি বলে পরিণত করা হচ্ছে, এটাই হলো বলের সংযোজন। বলের উপাংশ বা কম্পোনেন্ট। তো নর্মালি আমরা বলের কম্পোনেন্ট দুই ধরনের আলোচনা করব, এক্স অক্ষ বা আনুভূমিক অক্ষ বা হরিজন্টাল অ্যাক্সিস, বা ওয়াই অক্ষ বা উলম্ব অক্ষ বা ভার্টিক্যাল অ্যাক্সিস। আমরা সবগুলোই জানবো, যেহেতু এক্স অক্ষ হরিজন্টালের বাংলা শব্দ হলো আনুভূমিক এবং ভার্টিক্যালের ইংরেজি শব্দ হলো উলম্ব। অর্থাৎ এগুলো সবগুলো টার্মই আমাদের জানা দরকার আছে। এখানে দেখো এক্স কম্পোনেন্টের চিহ্ননীতি। আমরা কোঅর্ডিনেট সিস্টেমে জানি কি, সোজা ভূমির সাথে যে দাগটা এটা হলো এক্স এক্স, এবং যে খাড়া দাগটা লম্বের সাথে এটা হলো ওয়াই ওয়াই। অর্থাৎ এটা যদি মূল বিন্দু হয়, মূল বিন্দুর ডানে যদি যায় তাহলে এক্স পজিটিভ, মূল বিন্দুর বামে গেলে এক্স নেগেটিভ। আবার ওয়াই কম্পোনেন্টে যদি আমরা চিন্তা করি, এটা যদি মূলবিন্দু হয়, মূলবিন্দুর উপরে যদি ডিরেকশন যায় তাহলে ওয়াই পজিটিভ, আর মূলবিন্দু থেকে নিচে আসলে ওয়াই নেগেটিভ। এখন যদি এক নজরে আমরা এক্স এবং ওয়াই কম্পোনেন্টের চিহ্ননীতিটা দেখি, তাহলে দেখব কি মূলবিন্দু থেকে এক্স ডানে, ডান সাইডে এক্স পজিটিভ, বামে এক্স নেগেটিভ। আবার মূলবিন্দু থেকে আপওয়ার্ড উপরের দিকে ওয়াই পজিটিভ, ডাউনওয়ার্ড বা নিচের দিকে ওয়াই নেগেটিভ।
এখন আসি বলের লব্ধি বা রেজাল্টেন্ট ফোর্স কি। নির্দিষ্ট দিক বরাবর কোনো বস্তুর উপর ক্রিয়ারত মোট বলের মানকেই লব্ধি বল বলে। আবার একাধিক বলের ক্রিয়াফলকে প্রতিস্থাপন করলে এক বলে প্রতিস্থাপন করলে যে বল পাওয়া যায় তাকেই লব্ধি বল বলে। এখানে পি এবং কিউ দুটা বল দেখানো হয়েছে, যেটাকে যদি আমরা প্লাস মাইনাস করে রেজাল্টেন্ট হিসেবে আর দেখাইছি, এটাই হলো বলের লব্ধি। আবার নিচে একটা ফোর্স আমি দেখাইছি, একটা বস্তুকে 70 কেজি বল ডান দিকে অ্যাপ্লাই করা হচ্ছে, আবার 45 কেজি বলও ডান দিকে অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে দুটাই কি ডান দিকে অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে 70ও যেদিকে কাজ করছে 45ও সেদিকে কাজ করছে। তাহলে কি 70 আর 45 মিলে 115। এই 115 হলো রেজাল্টেন্ট বা বলের লব্ধি। বলের লব্ধি ক্লিয়ার করার জন্য আমি আরো দু একটা চিত্র তোমাদের এখানে স্পষ্ট করার জন্য দিয়েছি। দেখো, এখানে ডান দিকে 60 নিউটন বল কাজ করছে, আবার 30 নিউটন বল কাজ করছে, অর্থাৎ এটাও কি একই দিকে কাজ করছে। একই দিকে কাজ করলে কি যোগ হবে, তাহলে 60 এবং 30, অর্থাৎ দুটাই কি ডান দিকে 90 নিউটন বল, অর্থাৎ এই প্রথম চিত্রের বলের লব্ধি হলো 90 নিউটন ডান দিকে। দ্বিতীয় চিত্রটি যদি আমরা দেখি, একটা বল ডান দিকে 30 নিউটন বল কাজ করছে এবং বাম দিকে 10 নিউটন বল কাজ করছে। আমরা আগেই জানি যে ডান দিকে পজিটিভ এবং বাম দিকে এক্স নেগেটিভ, অর্থাৎ +30 -10 যদি করি তাহলে রেজাল্টেন্ট কত আসে 20, অর্থাৎ 20 কি ডান দিকে 20 নিউটন এর রেজাল্টেন্ট। এখানে আমি আরো কয়েকটা চিত্র, তিনটা চিত্র দেখাইছি। দেখো, একই দিকে 10 নিউটন বল এবং 20 নিউটন বল, তাহলে 10 এবং 20 মোট কত 30 নিউটন। আবার বি বি নম্বর চিত্রে একদিকে ডান দিকে 40 নিউটন, বাম দিকে 20 নিউটন, অর্থাৎ +40 -20, অর্থাৎ রেজাল্টেন্ট কত 20 নিউটন। সি বিন্দুতে, সি চিত্রতে আমরা দেখাচ্ছি যে ডান দিকে 25 নিউটন বল কাজ করছে, আবার বাম দিকেও 25 নিউটন বল কাজ করছে, অর্থাৎ এখানে +25 -25, অর্থাৎ 0। 0 মানে কি বস্তুটা স্থির থাকবে, ইকুইলিব্রিয়াম ফোর্স, অর্থাৎ এর রেজাল্টেন্ট 0। আশা করি বন্ধুরা তোমরা লব্ধি বল সম্বন্ধে ক্লিয়ার হয়েছো। তো বাড়ির কাজ হিসেবে তোমাদের যেটা দিচ্ছি, এই টপিকস রিলেটেড বিগত 5 সালের বাগাসিব এর সমাপনী পরীক্ষার প্রশ্নের সমাধানগুলো করলেই আশা করি তোমরা অনেক কিছু ক্লিয়ার হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধৈর্য ধরে আমার লেকচার শোনার জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ। তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আমার এই টিউটোরিয়ালগুলো নিয়মিত করো, আশা করি তোমরা খুব সহজেই সিলেবাসটা শেষ করতে পারবে, এটা আমি আশা রাখি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, মনোবল শক্ত রেখে পড়াশোনা চালিয়ে যাও। এই ক্লাসটি পুনরায় ভিজিট করতে তোমরা onlinetivet.com-এ গিয়ে ভিজিট করতে পারবে। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। একটা বেঁচে থাকলে এই পরিস্থিতিতে আবার হয়তো দেখা হবে, মান্নাদের সেই গানকে আমরা আবার স্মরণ করতে পারি। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবারও ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।